আচ্ছা, শুরুতে একটা প্রশ্ন করি আপনাদের। বলুন তো, ইউক্রেন যুদ্ধে রাশিয়া কেন ইরানের ড্রোন ব্যবহার করেছে? যদি না জানেন তাহলে চিন্তা করতে থাকুন। এই ফাঁকে অন্য কথা বলি। যুদ্ধ হচ্ছে রাজনীতির এক চরম রূপ। যুদ্ধ শুধু ভূ রাজনীতি বদলায় না, অস্ত্রের বাজারও বদলায়। আধুনিক যুগে যুদ্ধ হয়ে উঠেছে অস্ত্র বিপণনের এক প্রদর্শনী। যুদ্ধ যেন অস্ত্র আর নানা রকম সামরিক সরঞ্জামের লাইভ বিজ্ঞাপন। আক্রমণ, প্রতি আক্রমণ আর গোলাবারুদের শব্দের ভেতর দিয়ে রমরমা হয়ে ওঠে অস্ত্রের বাজার। ঊর্ধ্বমুখী হয় সামরিক সরঞ্জাম নির্মাতা কোম্পানির শেয়ারের দর। ইরানের সাথে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যুদ্ধের পর সবচেয়ে বড় যে প্রশ্নগুলো উঠেছে তার অন্যতম হলো কম খরচে ব্যাপক উৎপাদনযোগ্য অ্যাসিমেট্রিক যুদ্ধ প্রযুক্তির ভবিষ্যৎ কি ইরানের হাতে? তার মানে ইরান কি বিশ্বের যুদ্ধ অর্থনীতিতে প্রবেশ করতে যাচ্ছে? আরও সহজ করে বলতে গেলে ইরান কি বিশ্বের বড় সামরিক শক্তিধর দেশগুলোর মতো অন্য দেশের কাছে অস্ত্র বিক্রি শুরু করবে? কূটনীতি আর যুদ্ধের উত্তেজনা এসব প্রশ্ন নিয়ে এখনো তেমন আলোচনা হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। এই ভিডিওতে আমরা এসব প্রশ্নের যৌক্তিক উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। যদি পাগলের প্রলাপ মনে না করেন তাহলে একটা কথা বলি। কথাটা হলো, যুদ্ধ এখন অস্ত্রের শোরুম হিসেবেও কাজ করে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ নামের যে ধ্বংসাত্মক প্রদর্শনী, তাতে ইরানও কি তাদের কিছু পণ্য প্রদর্শন করলো? এ প্রসঙ্গে একটু পর আসছে। তার আগে যুদ্ধের বিশ্ব বাণিজ্য সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। সেটা অবশ্য অস্ত্র বাণিজ্যের ভয়ঙ্কর বাস্তবতা। 2024 সালের এক হিসাব বলছে বৈশ্বিক অস্ত্র বাণিজ্য $500 বিলিয়ন বেশি, আর সারা বিশ্বের অস্ত্র ব্যবসায় আমেরিকার অংশ প্রায় 40%। আমরা তো যুদ্ধে শুধু মৃত্যু আর ক্ষতির দিকটাই দেখি, কিন্তু যুদ্ধের মুনাফা নিয়ে কখনো চিন্তা করেছেন? কোথাও যখন যুদ্ধ চলমান থাকে তখন বিশ্বের অস্ত্র কোম্পানিগুলোর লাভ 2 থেকে 5 গুণ পর্যন্ত বেড়ে যায়। তার মানে যুদ্ধ কেবল সংঘাত বা কূটনীতি বা রাজনীতি নয়, বরং অস্ত্রের বাস্তব পরীক্ষার ময়দান এবং অস্ত্র বাণিজ্যের কৌশলও বটে। ইতিহাস, ভূরাজনীতি ও প্রতিরক্ষা শিল্প বিশ্লেষণ করলে দেখা যায় যুদ্ধ শুধু রাজনৈতিক সংকট নয়, বরং অনেক সময় নতুন অস্ত্র ব্যবহারের বাস্তব পরীক্ষাগার এবং বহুজাতিক অস্ত্র কোম্পানিগুলোর জন্য সুবর্ণ ব্যবসায়িক সুযোগ হয়ে দাঁড়ায়। ইতিহাস বলছে যুদ্ধের পরই অনেক অস্ত্র বিশ্ববাজারে জনপ্রিয় হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান যুদ্ধবিমান, স্নায়ুযুদ্ধের পর সোভিয়েত অস্ত্র, আর এখন ড্রোন ওয়ারফেয়ার। ধরুন, অনেক গবেষণা করে আপনি নতুন কিছু পণ্য তৈরি করলেন, কিন্তু সেটা ব্যবহারযোগ্য কিনা তা যাচাই করার জন্য তো পরীক্ষা করে দেখতে হবে, তাই না? এবার আসুন জেনে নেই যুদ্ধ কিভাবে অস্ত্রের বাস্তব পরীক্ষাগার হিসেবে ভূমিকা পালন করে। আসলে যুদ্ধের মাধ্যমে অস্ত্রের ফিল্ড টেস্ট করা হয়, কারণ গবেষণাগারে করা পরীক্ষায় বাস্তব পরিবেশ পাওয়া যায় না। যুদ্ধক্ষেত্রেই দেখা যায় আসল কার্যকারিতা। অস্ত্রের টার্গেট অ্যাকিউরেসি ঠিক আছে কিনা সেটাও পরীক্ষা করার উত্তম জায়গা হলো যুদ্ধ। মিসাইল, ড্রোন, এআই সিস্টেম কতটা নির্ভুল তারও প্রমাণ মেলে বাস্তব যুদ্ধে। একেবারে বাস্তব উদাহরণও বেশি দূরে নয়, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই সেখানে বিভিন্ন ধরনের ড্রোন, মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি পরীক্ষা করেছে বা করছে। এখন বলুন, ওই যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে বেশিরভাগ সামরিক সরঞ্জাম কে দিয়েছে? আমেরিকা? তাহলে তো সেখানে আমেরিকারও নতুন পুরনো কিছু সামরিক অস্ত্র ও সরঞ্জামের পরীক্ষা হয়ে গেল। ভালো বিজ্ঞাপন হলো আমেরিকার HIMARS, প্যাট্রিয়ট সিস্টেম ইত্যাদি পণ্যের। ইসরায়েল আবার গাজা বা সিরিয়া, লেবাননে প্রতিটি সামরিক অভিযানেই নতুন ড্রোন, সেন্সর, স্মার্ট মিসাইল পরীক্ষা করে, তারপর সেগুলো সফল হলে বহির্বিশ্বে রপ্তানি করে। ইরাক আর আফগানিস্তান যুদ্ধে আমেরিকার নাইট ভিশন, প্রিডেটর ড্রোন, JDAM ইত্যাদি ব্যবহার করেছে। পরে বাজারে সেগুলোর চাহিদা বাড়ে, ব্যবসা রমরমা হয়।
লকহিড মার্টিন, আরটিএক্স কর্পোরেশন, নর্থরপ গ্রুম্যান, বোয়িং এবং বিএই সিস্টেমসের মতো অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলোর শেয়ারের মূল্য বাড়ে যুদ্ধকালেই। এমনকি নতুন অস্ত্রের ফিডব্যাকও পাওয়া যায় যুদ্ধক্ষেত্র থেকেই। সেনারা কোন অস্ত্র কার্যকর বলছে, কোনটা অসুবিধাজনক, এমন তথ্য তো অস্ত্র উৎপাদনকারী কোম্পানির জন্য অমূল্য, আর সেটা তো যুদ্ধ ছাড়া সম্ভব নয়। তাহলে অস্ত্র বাণিজ্যের প্রসার ঘটাতেই কি যুদ্ধের কৌশল নেওয়া হয়? বাস্তব ঘটনা প্রবাহ বলছে অস্ত্র বাণিজ্য শুধু যুদ্ধের সময় চাঙ্গা হয় না, যুদ্ধের আশঙ্কাতেও বাড়ে। এ কারণেই যুদ্ধ উস্কে দেয়া হয় বলেও অভিযোগ আছে। যেমন কোনো অঞ্চলে উত্তেজনা থাকলে ছোট দেশগুলো তাদের সক্ষমতা বাড়াতে বড় দেশ থেকে অস্ত্র কেনে। এখানেই শেষ নয়, নতুন অস্ত্রের পরীক্ষার মাধ্যমেও এর বিক্রি বা চাহিদা বাড়ানো হয়। আমরা মাঝে মাঝে খবরে দেখি অমুক দেশ এত হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তমুক দেশ শব্দের গতির চেয়ে এত গুণ দ্রুত গতির মিসাইল পরীক্ষা করেছে। এমন প্রচারেও সেসব অস্ত্রের চাহিদা বাড়ে, বাজার তৈরি হয়। আর কোনো অস্ত্র যদি যুদ্ধক্ষেত্রে সফল হয় তাহলে তা আরও 20 থেকে 30টি দেশে বিক্রি হয়। এটা কিন্তু আবার আন্তর্জাতিক ডিপ্লোমেসি বা কূটনীতিরও অংশ। বিভিন্ন দেশ মিলিয়ে যে জোট তৈরি হয় তার মধ্যেও এই অস্ত্রের ব্যবসা আছে। বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর কথাই ধরুন, ইউরোপের দেশগুলোর সাথে আমেরিকার সামরিক জোট এটি। অর্থাৎ ইউরোপ আক্রান্ত হলে সামরিক সহযোগিতা নিয়ে পাশে থাকবে আমেরিকা। সম্প্রতি ইরান যুদ্ধ ইস্যুতে আমেরিকার সাথে ইউরোপের দেশগুলোর যে টানাপোড়েন শুরু হয়েছে, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই হুমকি দিচ্ছেন যে ন্যাটো থেকে বেরিয়ে যাবেন। এমন হলে কিন্তু ইউরোপের নিরাপত্তা আশঙ্কা বেড়ে যাবে। তখন ইউরোপের প্রত্যেক দেশই প্রচুর অস্ত্র কিনতে শুরু করবে। তার মানে অস্ত্র ব্যবসা আরও ঊর্ধ্বমুখী। এরই মধ্যে অবশ্য ইউরোপের অনেক দেশই তাদের বাজেটের সামরিক বরাদ্দ বাড়িয়েছে। এসব অর্থ যাবে বিশ্বের বাঘা বাঘা অস্ত্র কোম্পানিগুলোর কাছে। 2025 সালের ইরান ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গে আসে। তাতে ক্ষয়ক্ষতির পাশাপাশি যুদ্ধের প্রযুক্তি নিয়েও তুমুল আলোচনা হয়েছে। একদিকে ইরানের ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যদিকে ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো 3 ডেভিড স্লিং। যুদ্ধের ময়দানে এসব অস্ত্রের বাস্তব প্রয়োগ হওয়ার পর সেগুলোর কার্যকারিতা নিয়ে একদিকে তুমুল আলোচনা হয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও তীব্র আগ্রহ তৈরি হয়েছে। আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তুরস্কের তৈরি বেরাক্টার TB2 ড্রোন যখন রুশ ট্যাঙ্ক ধ্বংস করলো, তখন ওই ড্রোনের ব্যাপক চাহিদা তৈরি হলো। ইউক্রেন যুদ্ধের পর জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, পোল্যান্ড তাদের সামরিক বাজেট GDPর 2% পর্যন্ত বাড়িয়েছে। সৌদি আরব, কাতার, আরব আমিরাত এরই মধ্যে আয়রন ডোম, প্যাট্রিয়ট, থার্ড টাইপ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা বা প্রক্রিয়ায় আছে। ইউরোপে মার্কিন অস্ত্র নির্মাতা রেথিয়ন ও লকহিড মার্টিনের শেয়ার মূল্য প্রায় 30% থেকে 50% পর্যন্ত বেড়েছে। এবার ইরানের প্রসঙ্গে ফিরে আসি। শুরুতেই আপনাদের প্রশ্ন করেছিলাম, রাশিয়ার মতো সুপার পাওয়ার কেন ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে ড্রোন নিয়েছিল? এর উত্তর হলো, যুদ্ধের শুরুতেই রাশিয়া প্রচুর পরিমাণে তাদের নিজস্ব মিসাইল ব্যবহার করেছিল এবং সেগুলো ছিল অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু যুদ্ধ যখন দীর্ঘস্থায়ী হয় তখন এত ব্যয়বহুল আক্রমণ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে রাশিয়া ইরানের শাহেদ ড্রোন বেছে নেয়। এই ড্রোন ক্রুজ মিসাইলের বিকল্প নয় বটে, কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধে স্বল্প খরচে চাপ সৃষ্টি করার কার্যকর অস্ত্র। এর মাধ্যমে সোয়ার্ম অ্যাটাক করা যায়, অর্থাৎ স্বল্প মূল্যের এই ড্রোন একসাথে অনেকগুলো ছাড়লে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাও ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ইউক্রেন যুদ্ধে কার্যকরভাবে ব্যবহারের পর ইরানের শাহেদ ড্রোন স্বল্প মূল্যের কার্যকর যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিতি পেয়ে যায়। এরপর 2025 সালে ইসরায়েলের সাথে যুদ্ধে এই শাহেদ ড্রোন দিয়েই আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো 3-র মতো ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে ত্যক্ত বিরক্ত করে ফেলল ইরান। সবশেষ যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ আক্রমণেও এই শাহেদ ড্রোনই অনেকাংশে টিকিয়ে রেখেছে ইরানকে। এখানে একটা ভিন্ন অর্থনীতির কথা বলি। ইরান যখন প্রতিপক্ষের দিকে একটি
$20,000 শাহেদ ড্রোন পাঠায়, তখন তা ঠেকাতে যে প্যাট্রিয়ট মিসাইল ছুটতে হয় তার খরচ প্রায় $4 মিলিয়ন। এটাকেই বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো কস্ট ইম্পোজিশন ওয়ারফেয়ার, যেখানে শত্রুকে নিজের চেয়ে বহুগুণ বেশি খরচ করতে বাধ্য করা হয়। এখানেই বদলে যাচ্ছে যুদ্ধের অর্থনীতি। শুধু শাহেদ ড্রোন নয়, ইরানের পুরো যুদ্ধ কৌশলটাই বোঝার চেষ্টা করুন। তারা স্যাচুরেশন এবং লেয়ার্ড অ্যাটাক করেছে। প্রথমে সস্তা ড্রোন পাঠায়, তারপর ক্রুজ মিসাইল, তারপর ব্যালিস্টিক মিসাইল। ফলে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের চাপে পড়ে যায়। এখন প্রশ্ন হলো, যুদ্ধের এই সফল প্রযুক্তি নিয়ে কি ইরানও অদূর ভবিষ্যতে বিশ্বের অস্ত্রের বাজারে নামবে? এর সমূহ সম্ভাবনা আছে। কারণ 1, এই প্রযুক্তি সস্তা হওয়ায় অনেক দরিদ্র বা নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশ ইরানের শাহেদ ড্রোনের প্রতি আগ্রহী হবে। 2, এটা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত, আর যুদ্ধক্ষেত্রে সফলভাবে ব্যবহৃত প্রযুক্তির চাহিদা তো বাড়েই। 3, গ্লোবাল সাউথ মার্কেট, অর্থাৎ আফ্রিকা, মধ্যপ্রাচ্য আর মধ্য এশিয়ার কিছু দেশ আগ্রহী হতে পারে। এমনকি ধনী দেশও কৌশলগত কারণে ইরানের সস্তা প্রযুক্তির সামরিক উপকরণ তাদের অস্ত্র ভাণ্ডারে রাখতে পারে। ইরানপন্থী গোষ্ঠীগুলো দাবি করেছে যে কম্পারেটিভলি লো কস্ট এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও তারা আমেরিকার $multi-million MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। অথচ এটি আমেরিকার অত্যন্ত অ্যাডভান্সড আর্ম ড্রোন, যার প্রত্যেকটির মূল্য কয়েক $1 মিলিয়ন। তার মানে এই যুদ্ধ নিশ্চিতভাবেই ইরানের জন্য আন্তর্জাতিক অস্ত্র বাজারে প্রবেশের দ্বার খুলে দিয়েছে। তবে কথা বলা হয় যে ইরান বহু বছর ধরেই ইনফরমাল আর্মস এক্সপোর্টার, কারণ ইরান ইতিমধ্যেই হিজবুল্লাহ, হুতি, ইরাক ও সিরিয়ার বিভিন্ন মিলিশিয়াকে ড্রোন ও মিসাইল টেকনোলজি দিয়েছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করে। হতে পারে আনুষ্ঠানিকভাবে নয়, কিন্তু ছায়ার আড়ালে ইরান এরই মধ্যে তৈরি করে ফেলেছে নিজেদের গ্লোবাল আর্মস নেটওয়ার্ক। তাহলে কি ইরান বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হতে পারে? পারে, কিন্তু সেক্ষেত্রে কিছু বড় বাধাও আছে, যেমন স্যাংশনস, ইরানের উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা। 2, ডিপ্লোম্যাটিক প্রেশার, আমেরিকা অনেক দেশকেই ইরান থেকে অস্ত্র না কেনার জন্য চাপ দিতে পারে। 3, রিলায়েবিলিটি কোশ্চেন, ইরানি প্রযুক্তি সবসময় হাই প্রিসিশন নয়। 4, আফটার সেলস ইকোসিস্টেম দুর্বল, আমেরিকা, রাশিয়া বা চীনের মতো ট্রেনিং, মেইনটেনেন্স, ইন্টিগ্রেশন সিস্টেম গড়ে ওঠেনি ইরানের অস্ত্র হয়তো সবচেয়ে অ্যাডভান্সড নয়, সবচেয়ে প্রিসাইজ নয়, কিন্তু চিপ, স্কেলেবল, ব্যাটলফিল্ড প্র্যাকটিক্যাল, এবং অনেক দেশের জন্য এটাই যথেষ্ট। ইরান হয়তো F-35 বানাতে পারেনি, কিন্তু এমন অস্ত্র বানিয়েছে যা F-35 থাকা দেশগুলোকেও নতুন করে ভাবাচ্ছে। এ কারণেই ভবিষ্যতের অস্ত্রের বাজার 2 ভাগে ভাগ হয়ে যেতে পারে। ব্যয়বহুল হাই এন্ড মার্কেটে থাকবে আমেরিকা, ইউরোপ, স্টিল সিস্টেমস আর $1 বিলিয়ন প্ল্যাটফর্ম। অন্যদিকে লো কস্ট মাস ওয়ারফেয়ার মার্কেটে থাকবে ইরান, তুরস্ক, চীন, এআই ড্রোনস আর সোয়ার্ম সিস্টেম। ভবিষ্যতের যুদ্ধ হয়তো আর শুধু কে বেশি শক্তিশালী তার লড়াইতেই সীমাবদ্ধ থাকবে না, বরং কে কম খরচে বেশি ক্ষতি করতে পারে তার লড়াই হবে। একসময় যুদ্ধে জিতত সবচেয়ে ধনী দেশগুলো, এখন যুদ্ধ বদলে দিচ্ছে সবচেয়ে অ্যাডাপটিভ দেশগুলো। সবশেষ কথা হলো, যুদ্ধ যত দীর্ঘ হয় তত বেশি দেশ অস্ত্র কেনে, নতুন অস্ত্র পরীক্ষা হয় আর প্রতিরক্ষা শিল্প লাভবান হয়। যুদ্ধের ধ্বংস হয়তো চোখে পড়ে, কিন্তু তার পেছনে থাকে $1,000 কোটি রমরমা ব্যবসা। সেখানে এক দেশের মানুষের মৃত্যু হয় আর অন্য দেশের কোম্পানি লাভবান হয়। একটা প্রশ্ন তাই এখন দিন দিন বাস্তব হয়ে উঠছে, যুদ্ধ কি শুধুই শত্রুর বিরুদ্ধে, নাকি এটি একটি জটিল বাজার ব্যবস্থার অংশ যার কেন্দ্রে বসে থাকে অর্থ আর প্রযুক্তির দানব?